বন্ধুরা, গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 18ই মে আমাদের জীবনে, মাধুরীর জীবনে এক গুরুত্বপূর্ণ এক অভিশপ্ত দিন। তো আজকে সেই 18 মে খুব বেশি কথা না বলে শুরু করব, যে মেন পয়েন্ট সেখানে চলে যাব। আজ থেকে প্রায় 14 বছর আগে আজকের এই দিনে 2010 সালে 18ই মে বেলা ঠিক 11টার সময় উত্তরপ্রদেশের ববিনা নামক একটি জায়গায়, সেখানে একটা আর্মি ক্যান্টে আমার যে রেজিমেন্ট ছিল, আমি আর্মিতে চাকরি করতাম, আপনারা জানেন। সেই রেজিমেন্টে মাধুরীর জাস্ট বিয়ে হওয়ার 2 বছরের মাথায় ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে যে আর্মিতে এক ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হয়, যারা আর্মিতে চাকরি করেছেন তারা জানেন। সেই ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে মাধুরীর একটা ডিটেলমেন্ট ছিল। সেটা হচ্ছে যে তার থেকে এক হায়ার অথরিটির অফিসারের ম্যাডাম, তিনি সেদিন আসছিলেন আমাদের উইন্ডে ভিজিট করার জন্য। আমারও অফিস ঠিক সেই ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের জাস্ট সামনেই ছিল, আমিও সেখানেই সে অবস্থায় ছিলাম। তো ম্যাডাম যখন আসছিলেন, তো আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে পুরো লেডিজরা সবাই এরকম আর্মির যারা ফ্যামিলি ওয়াইফ, তারা সবাই ঘরের ভেতরে ছিলেন। আর মাধুরীকে ডিটেলমেন্ট দেওয়া হয়েছিল যে ও প্রদীপ জ্বালিয়ে যে ম্যাডাম আসবেন, সেই ম্যাডামকে এইভাবে আরতি করে তাকে ওয়েলকাম করার জন্য। তো মাধুরী সাধারণত এই সকল ডিটেলমেন্ট মাধুরীর এর আগেও অনেক ছিল, কারণ আর্মিতে যারা একটু দেখতে ভালো হয় বা যারা একটু ঠিকঠাক হয়, তাদেরকেই যত রাজ্যের ডিটেলমেন্ট দেয়। তো মাধুরীর পড়েছিল। তো তার আগে মাধুরী বাড়িতেই ছিল। আমার এক কলিগের ওয়াইফের সাথে বাড়িতে এসেছিল, আমি ওকে পাঠিয়েছিলাম, দিয়ে আবারও চলেও গেছিলো। তো মনে হয় না গেলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। যাই হোক, এটাই মনে হয় ঘটার ছিল। তো সেই দিন 2010 সালের সেই 18 মে সকালবেলায় কমান্ডারের ম্যাডাম এলেন, আর মাধুরী বাইরে দাঁড়িয়েছিল প্রদীপ নিয়ে। যেই কমান্ডারের ম্যাডাম এলো, আর মাধুরী তখন জাস্ট দেশলাই জেলে সেই প্রদীপ ধরানোর কথা ছিল আর কি। প্রদীপ ধরিয়ে সেই ম্যাডামকে আরতি করবে। আর আমার অফিস পেছনেই ছিল, সামনেই ছিল, আমি সেই অফিসেই ছিলাম। ম্যাডাম যেই তার কার থেকে নেমে মাটিতে পা দেবে, আর অমনি সময় মাধুরী যখনই আগুনটা ধরাতে যাবে প্রদীপে, আর সেই সময় মাধুরীর যে শাড়ি ছিল একদম ফিনফিনে পাতলা সুতির শাড়ি ছিল, ওরাই সিলেক্ট করেছিল অফিসার ম্যাডামরা যেটা পরার জন্য। তো সেই ফিনফিনে শাড়ির মধ্যে বাদিক থেকে আগুন লেগে যায়, আর লেগে হঠাৎ করে এমন করে আগুন ধরে যায়, মানে পুরো সিনেমাতে আমরা যেমন দেখি না যে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই রকমভাবে। আমি সামনের অফিসেই ছিলাম, পুরো ইউনিফর্মে ছিলাম, আমারও কাজ ছিল। তো হঠাৎ আমি কিছুক্ষণ আগেই ওখান থেকেই ঘুরে গেছিলাম, কারণ আমার কিছু ডিসপ্লে সেই কমান্ডার ম্যাডামকে দেখানো ছিল। তাই আমাদের সিও ম্যাডাম, সেই সিও ম্যাডাম উনি বলেছিল যে ভাইয়া এটা একবার প্রজেক্টটা দেখিয়ে যাও, যখন ম্যাডাম আসবে তখন দুবারা আসো। তা আমি জাস্ট ওখান থেকেই চলে এসেছিলাম, খুব সেকেন্ডের ফারাক, সেকেন্ড বলতে মিনিটের, 1 মিনিট আগের হয়তো ঘটনা হবে। আমি ভেতরেই ছিলাম, হঠাৎ একটা আওয়াজ, চিৎকার আসলো এই হিন্দিতে যে রায় রায় তেরা ফ্যামিলি কো জো হ্যায় আগ লাগ গই, আগ লাগ গই। আমি সামনে থেকে ঘুরে যাওয়া যতটুকু, মানে জাস্ট ঘুরলেই সেই অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এইটুকু, মানে 1 মিনিটও না, জাস্ট 20 সেকেন্ড। ওই 20 সেকেন্ডের ব্যবধানে আমি যখন গিয়ে দেখি, বন্ধুরা, আমি মানে এখন সেই দৃশ্যটা তোমাদের কাছে বর্ণনা করতে পারবো না। মানে চোখের সামনে দেখছি আমার স্ত্রী এভাবে জ্বলছে। সব আর্মির লোকরা তো ভেতরে ছিল, কিছু ভাইয়ারা, কিছু আমার কলিগসরা ছিল, তারা ধর যেহেতু মহিলা, তো ফট করে কেউ যাচ্ছিলও না। আমি ওইভাবে ঘুরে ইউনিফর্ম পরা, জুতো পরা, এক জাম করে একটা পাঁচির ছিল, পাঁচির টপকে গিয়ে পুরো শাড়ি ফাড়ি ছিঁড়ে দিয়ে, তখন তো ও চিৎকার করছে এরকম করে হাত উঁচু করে। নাভির ওপর থেকে এই জায়গাটা পুরো আগুন ধরে গেছিলো, বা হাতটা খুব ড্যামেজ। মুহূর্তের মধ্যেই ওখানে কমান্ডার ম্যাডামের যে গাড়ি দাঁড় করানো ছিল, সেই গাড়িতেই করে উইদিন 5 মিনিটের ভেতরে কমান্ড আমাদের যে মিলিটারি হসপিটাল, সেই হসপিটালে আমরা পৌঁছে গেলাম। মাধুরীও ছিল, আমিও ছিলাম, সবাই পরপর পেছন থেকে গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি, সব এমএইচে পৌঁছালো। ফটাফট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আমি যে হাত দিয়ে ইয়ে করে, আমি তখন কিছু উপলব্ধি করতে পারছিলাম না। যখন হসপিটালে পৌঁছালাম, মাধুরীকে এমার্জেন্সিতে ঢোকানো হলো, ঢোকানোর দরজা বন্ধ করে দিল। তারপরে আমার না হাত দুটো জ্বলে যাচ্ছে। আমি সেই ওইখানে একটা চৌবাচ্চার মতো ছিল হসপিটালের সামনে, আমি সেই চৌবাচ্চার মধ্যে গিয়ে হাত দুটো জোড়াই, এত যন্ত্রণা করছে। আমি তখন ভাবলাম আমার এইটুকু হাতের এত যন্ত্রণা, আর মাধুরীর এতটা ইয়ে হয়ে গেছে, মানে কি যন্ত্রণা ওর হবে আমি ভাষায় বোঝাতে পারবো না।
কমান্ডারের ম্যাডাম আমাকে এসে সবাই এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিছু হবে না, উপরওয়ালাকে ডাক, নানান কথা, যা হওয়ার সেটা তো হয়েই গেছে বন্ধুরা। সকালে আর সেই মোটামুটি 11টা বা 11:30টার দিকেই হসপিটালে ঢুকলো। বেলা 3টে 3:30টের দিকে মাধুরীর দরজা খুললো। আমাকে ঢুকতে দেওয়া হলো। ততক্ষণে আমাকে আমার হসপিটালের ড্রেস পরিয়ে আমাকে হসপিটালে অ্যাডমিট করা হলো, কারণ আমার হাত দুটো ফুলে ফোস্কা হয়ে ব্যান্ডেজ করা ছিল। মাধুরীর কেবিনে ঢুকলাম, হাত দুটো পেছনে দিয়ে, কারণ মাধুরী দেখলেও চিৎকার করবে। ভেতরে গিয়ে দেখলাম যে একটা খাঁচা করা, মাধুরীকে ঢাকা, পুরো শরীরে কোনো বস্ত্র নেই, চোখ মুখগুলো সব ফুলে গেছে, এরকম ফোস্কার মতো পড়ে গেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভয়টা দেখাইনি ওর সামনে। আমি যদি ভয় দেখাই ওই মুহূর্তে, যদি আমি এরকমভাবে ভেঙে পড়ি, তাহলে ও খুব দুর্বল হয়ে পড়বে। ভেতরটা একদম ভেঙে গেছিলো আমার। আমি উপরে শুধুমাত্র ওর জন্য হাসি হাসি কথা বলে বলছে কিচ্ছু হবে না, ওর সব ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্টই হয়েছে। পরে জানতে পারলাম 45% পুড়ে গেছে, বাঁ হাতটা বহুত ড্যামেজ। আপনি কখনো আপনারা বন্ধুরা দেখবেন, লক্ষ্য করবেন যে ওর বাঁ হাতটা না আগে সোজা হতো না, এখন তো তাও সোজা হয়। মুহূর্তের মধ্যে, মানে উইদিন 20 সেকেন্ড আমার জীবনটা পুরো অন্য পথে চলে গেল। আমার আত্মীয় স্বজনরা আজও অনেকে জানে না এই ঘটনাটা। অনেকে অনেক রকম কিছু জানে, যে আগুনে পুড়ে গেছে, কী হয়েছে, কিন্তু আজকে শেয়ার করলাম এইভাবে পাবলিকলি। কারোর সাথে তেমনভাবে শেয়ার করিনি। এক সময় ভেবেছিলাম শেয়ার করব না, আবার ভাবলাম না, এটা তো কোনো অন্যায় নয়, ওটা তো লিগ্যাল জিনিস। দুঃখ বাটলে দুঃখ অনেক কমে যায়। আমি গাড়ির মধ্যে বসে, যেই 5 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছলাম, গাড়ির মধ্যে বসে মাধুরীকে জিজ্ঞেস করছি, তোমার কোনো ব্যথা হচ্ছে? মাধুরী শুধু আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, কোনো সেন্স নেই, এমন একটা ভাব। বন্ধুরা, ওখানে অনেক দিন ছিল, 15 দিন। ধীরে ধীরে সব ফোসকাগুলো হয়ে গেল, চামড়া হয়ে গেলো। সে যাদের পুড়ে যায় তারা জানে কি হয়। আমার ওইটুকুতেই অবস্থা হয়েছিল। আজও যদি তোমরা ভালো করে দেখো, যে এই দেখো, আজও আমার ওই দাগ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ না, এখনও ভালো করে দেখলে, ক্যামেরাতে দেখাতে পারছি না, এখনও আমার দাগ আছে। আর ওর তো আছেই, 50% পুড়ে গেছে শরীর, পুরো এই শরীরের ওপর থেকে এই অংশটা। ভয়ানক পরিস্থিতি, মানে কি বলবো। প্রায় 1-1.5 বছর ওকে ট্রিটমেন্ট করতে লাগলো। ওখান থেকে লখনৌ রেফার করা হলো, ওখানে ছিল না। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, মেন ঘটনা ছিল এটা। তো এরপরে তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করব পরবর্তীকালের যে স্টেপগুলো, কীভাবে কোথায় কোথায় গেলাম, কিভাবে ঝেললাম এত কিছু। দেখা যায়নি, মানে আমি ইমোশনাল হয়ে পড়বো যদি আজকে সেই কথাগুলো বলি। যখন ওকে ড্রেসিংয়ের জন্য সেই ড্রেসিং রুমে নিয়ে যেত না, মাধুরী আগের দিন কান্না করতো। কেন জানো? কারণ সেই ড্রেসিং রুমে শুধুমাত্র আমাকে স্বামীকে অ্যালাউ ছিল। আমি আমি না, মানে সহ্য করতে পারতাম না। আমাকে ডাক্তারবাবু ডাকতো মাধব মাধব করে, আমি না ওখান দিয়ে পালিয়ে যেতাম। মাধুরী এত চিৎকার করতো, এত চিৎকার করতো, এবং শরীরের পুরো করে ওপর দিয়ে জল ফ্ল্যাশ করতো, আর কাঁচি দিয়ে এই হাতের থেকে টুকরো টুকরো যে কাপড়গুলো ছিল সেগুলোকে বের করতো। আর কি চিৎকার করতো মাধুরী! আমি সেই চিৎকার মনে হয় যেন আজকেও আমার চোখের মধ্যে লাগে, জানেন তো। মানে আজকেও সেই চিৎকার, এত চিৎকার, যখন এরকম টানতো, সেই চিৎকার মনে হয় না আজও আমার কানের মধ্যে বাজে। আমি মাধুরীর সামনে এই জন্য এই ভিডিওটা করিনি আজকে, ওকে আলাদা রেখে একটা ঘরের মধ্যে করছি। ও ও কেঁদে দিত ওই কথা করলে, ও ওই জন্য নিজেকে প্রচণ্ড মনে করে, এবং মানুষের সঙ্গে কথা বলা, মেলা, এগুলো খুব কম করতো। ধীরে 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 লখনৌ, কলকাতা, চণ্ডীগড়, কোথায় কোথায় যায়নি। এইসব কারণে ডাক্তারবাবু বললো যে এখন বাচ্চা কাচ্চার কোনো চিন্তা ভাবনা, কারণ ওর বডি যতদিন স্টেবল না হবে। দীর্ঘ 9 বছর পরে আমার মেয়ে এসছে। জীবনে অনেক কিছু সহ্য করেছি বন্ধুরা, আজকে শেয়ার করলাম। আরও অনেক বললাম, তো এর পরবর্তী যে কাহিনী আছে সেই কাহিনী তোমাদেরকে আরও বলবো পরে, তোমরা যদি জানতে চাও। সেই জন্য বলছি, সবাই মাধুরীকে সাপোর্ট করো, মাধুরীর পাশে থেকো। আমি তো আছি,
ও যত বেশি তোমাদের সাপোর্ট পাবে ও আরও বেশি মনোবল চাঙ্গা হয়ে যাবে ওর। সবাই সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো, ভিডিও লাইক করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আর বেশি কিছু বলছি না, আজকে এখানে ভিডিও শেষ করছি। Audio Jungle.